আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আমরা এখানে আলোচনা করি। আজকের আলোচনা একটু ব্যতিক্রম। একটা আলোচনার মধ্যে কি সবসময় তো আমরা অনেক উত্থান পতনের কথা বলি, মার্কেট কীভাবে গতি প্রকৃতি নিয়ে কথা বলি। আজকে একটু ব্যতিক্রম আলোচনা করব। একটা ব্যতিক্রম আলোচনা মানে কিছু সুসংবাদ দেখব, মার্কেটের স্টেবিলিটি, মার্কেট কোথায় যাচ্ছে, মার্কেটের অবস্থান আরও কত বিস্তৃতি ঘটবে ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেমন প্রথমে আলোচনা করব, লাফার্জ কিনে নিল হোলসিমকে 650 কোটি টাকা দিয়ে। একটা সাংঘাতিক প্রস্তাব, মানে ব্যাপার। কারণ হচ্ছে যে এত বড় ট্রানজ্যাকশান আমাদের দেশে আগে হয়েছে কিনা আমি জানি না, তবে ক্যাশ টাকাতে কিনে নিল লাফার্জ হোলসিমকে। লাফার্জ অন্যান্য পৃথিবীর অন্যান্য জায়গায় হয়েছে মার্জার, কিন্তু আমাদের এখানে হয়েছে কিনে নিয়েছে, যেহেতু হোলসিম আমাদের লিস্টেড না। আরেকটা সুসংবাদ হচ্ছে, ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন, তার প্রতিনিধি দল সব ফুল ক্যাবিনেট মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। অনেকগুলো প্রস্তাব হয়েছে, অনেকগুলো প্রস্তাব মানে মাননীয় অর্থমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন এবং চমৎকার একটা আলোচনা হয়েছে। সেই জন্য ওই প্রস্তাব আলোচনায় আসবে আজকের এটা। তারপর সেখানে আলোচনা হয়েছে মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড, যেটা আপনাদের অনেক দিন আকাঙ্ক্ষিত একটা ফান্ড নিয়ে বহুবার এইখানে বিভিন্ন মিডিয়াতে এই স্টেবিলাইজেশন ফান্ড নিয়ে কথা হচ্ছে এবং মাননীয় অর্থমন্ত্রী সম্মতি দিয়েছেন এবং জানতে চেয়েছেন উনি এই স্টেবিলাইজেশন ফান্ডটা কীভাবে কাজ করবে। যাই হোক, আজকের আলোচনার যারা মুখ্য আলোচক হবেন, আমার বা পাশে যিনি আছেন খুজিস্তান নূরে নাহরিন, আপনাদের পরিচিত মুখ, এবং উনি ভাইস প্রেসিডেন্ট ব্রোকার্স অ্যাসোসিয়েশন এবং উনি একজন ট্র্যাক হোল্ডার এবং প্রাক্তন ডাইরেক্টর ঢাকা স্টক এক্সচেঞ্জ। হাসান বিপ্লবকে সবাই চেনেন। বিপ্লব ভাই এত পরিচিত যে প্রতিটা বিনিয়োগকারী বোধহয় তার চেহারা চেনেন। বিপ্লব আজকে আমাদের সঙ্গে আছেন। আমরা আলোচনায় প্রথমে যাচ্ছি যে লাফার্জ কিনে নিল হোলসিম। হ্যাঁ, এই যে লাফার্জ যে কিনলো হোলসিমকে, এতে মার্কেটে কি এফেক্ট আসবে? ধন্যবাদ মুস্তাক ভাই আপনাকে। আমি কালকে কিন্তু বিজয় দিবস আমাদের, 16ই ডিসেম্বর, সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে লাফার্জ, এটা একটা সাংঘাতিক সুসংবাদ মার্কেটের জন্য যে 950 কোটি টাকা দিয়ে হোলসিম লাফার্জের কিনে নিয়েছে, এটা মার্জার হয়নি। এটাতে বোঝা যায় যে বিদেশি বিনিয়োগকারীরা আসতে শুরু করেছে এবং তারা আস্থাশীল। আমরা এই পর্যন্ত যেই আলোচনাটা আমরা করতাম রেগুলার, যে আস্থার সংকট, আমাদের সব কিছুই ঠিক আছে, আপনার রুলস অ্যান্ড রেগুলেশন বাড়ছে, জবাবদিহিতা, স্বচ্ছতা বাড়ছে, জবাবদিহিতা বাড়ছে, কিন্তু সেই সাথে বিদেশি বিনিয়োগকারীরাও নতুন করে আকৃষ্ট হচ্ছে। এটা অবশ্যই বাজারের জন্য সাংঘাতিক একটা পজিটিভ দিক। আর আপনি জানেন যে আমরা কালকে গিয়েছিলাম অর্থমন্ত্রীর সাথে দেখা করতে। মাননীয় অর্থমন্ত্রী আমাদের অভিভাবক, তার কাছে আমরা সব কিছু বলি। আমরা যে আলোচনা করেছি এটা কিন্তু সাংঘাতিক ফলপ্রসূ আলোচনা। অতীতে কখনো এত অর্থমন্ত্রী মহোদয়ের সাথে অনেকবারই দেখা হয়েছে আমাদের, হ্যাঁ এত ডিটেলস, হ্যাঁ ইন ডিটেলস আলোচনা হয়নি। এবং তার যে পজিটিভ মনোভাব আমি দেখলাম, ইতিবাচক মনোভাব শেয়ার বাজার সম্বন্ধে, আগে এটাও কখনো ছিল না। সে সাংঘাতিক খুশি। এবং আমরা যেই প্রপোজালগুলো দিয়েছি ওনার কাছে, যেমন একটা আছে আমাদের নেগেটিভ ইকুইটি 6,000 কোটি টাকার, সেটা সফট লোন হিসেবে দেওয়া হোক, এটা কম ইন্টারেস্টে। তারপরে আরেকটা যেমন হয়েছিল যে মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড, আপনি জানেন সেটা। তো এই জিনিসগুলো কিন্তু যে অনেক অলস টাকা বাংলাদেশ ব্যাংকে পড়ে আছে, এটা যদি কিছু টাকা যদি স্টেবিলাইজেশন ফান্ডে দেয়, অর্থাৎ মার্কেট যখন খারাপ হবে তখন তারা কিনবে, আবার যখন বেশি হবে, যখন বুলিশ ট্রেন্ড দেখা দিবে, তখন ওরা বিক্রি করে আপনার মার্কেটটাকে স্টেবিলাইজ করবে, কুল ডাউন করবে। তো এটাও কিন্তু সাংঘাতিক ভালো দুটো প্রপোজাল। এবং আপনি ছিলেন ওখানে, আপনি দেখেছেন যে মাননীয় মন্ত্রী মহোদয় মানে সাংঘাতিক পজিটিভভাবে নিয়েছেন এবং সে ডিটেলস আলোচনা করেছেন এবং আরও ভবিষ্যতে আলোচনা করতে চেয়েছেন। তো আমি মনে করি যে সব কিছুই কিন্তু সাংঘাতিক পজিটিভ। এবং আমি আরও একটা কথা বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন, উনিও কিন্তু সাংঘাতিক আশাবাদী এবং আস্থাশীল এই মার্কেটটার ব্যাপারে। এবং আমরা কিছুদিন আগে আমরা এসএসসির সাথেও কথা বলেছি, তারও কিন্তু বলেছে যে আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা দেখা করতে গিয়েছিলাম আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে, বিএসসিসির, এবং কমিশনার বৃন্দ ছিলেন ওখানে, যারা ছিলেন সবাই কিন্তু বলেছে যে না, আমরা সহযোগী
প্রতিষ্ঠান হিসেবে তারা আমাদের সবসময় সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে। একটা বন্ধুসুলভ মনোভাব কিন্তু তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি, যেটা টোটাল মার্কেটের জন্য অনেক পজিটিভ। এবং আপনি দেখেছেন যে আমাদের মার্কেটটাও টার্নওভার বাড়া শুরু করেছে প্রতিদিনে, 1000 কোটি টাকা 1000 cross করে কোটি যাচ্ছে। টাকা ক্রস করে যাচ্ছে। এটা কিন্তু অনেক বেশি না, এটা আমাদের প্রত্যাশিত। কারণ আমরা মনে করি যে মার্কেট যদি 2000 কোটি টাকাও ট্রেড হয়, টার্নওভার যদি হয়, তাহলে কিন্তু এটা খুবই নর্মাল একটা বিষয়। কারণ আপনি জানেন যে শুধু বিনিয়োগকারীরা না, যারা বিনিয়োগকারী তারা অনেক কথা বলে যে তারা হতাশাগ্রস্ত আছে, তারা লস করেছে, অনেক কষ্টে আছে। আমরা যারা ব্রোকার, আমরা যারা ট্র্যাক হোল্ডার, আমরা কিন্তু বলতে পারি না, কারণ আমরা বুঝি দেখেই বলতে পারি না। ধন্যবাদ আপনাকে। অনেকক্ষণ আপনি এই মার্কেট নিয়ে বললেন, মার্কেটের আশাবাদী, মার্কেট সত্যি তার নিজস্ব গতি ফিরে পাচ্ছে। আপনি বিপ্লব ভাই, প্রথমে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনি আমাদের এই মার্কেটে নিয়ে আলোচনা করেন, আপনাকে এই মার্কেটের বিশ্লেষক হিসেবে পরিচয় করে অনেকে জানে যে আপনি বিইং এ লয়ার, কোম্পানি ল করেন, প্লাস আপনি এই যে হোলসিমকে টেক ওভার করলো মানে লাফার্জ, এতে মার্কেটের এফেক্ট কি হবে? এক নাম্বার, মানে সারা এরা দুজনেই তো বিশ্বের সবচেয়ে বড় সিমেন্ট প্রডিউসার ছিল, তো এখন এই যে হোলসিম আরো বড় হয়ে গেল লাফার্জ, তাতে আমাদের মার্কেটের এফেক্টটা কি? আমি আপনাকে দুটো কথা বলছি। আমরা প্রথমে কিন্তু মার্জারের থেকে একটা বড় ঘটনা ঘটেছে। লাফার্জের কিন্তু 2 মিলিয়ন মেট্রিক টন আনার ক্যাপাসিটি ছিল, এরা কিন্তু এটাকে 5 মিলিয়ন মেট্রিক টন ইন্ডিয়ান কোর্ট থেকে অনুমোদন নিয়েছে। এটি নেয়ার পরেই কিন্তু আসলে হোলসিমের সাথে মার্জার করেছে। মানে হচ্ছে আপনি কাঁচামাল যদি সস্তায় না কিনতে পারেন, তাহলে হোলসিম নিলেও, যেহেতু এটার পেড আপ অনেক বড়, আলটিমেটলি এখন পেড আপ বাড়বে না, যেহেতু কিনে নিয়েছে, কিন্তু ওই সুফলটা পেত না। তার মানে বাংলাদেশে কিন্তু আলটিমেটলি লাফার্জ দ্বিতীয় পজিশনে চলে যাবে, কারণ দুটা যোগ করলে শুধু 14% আমাদের মার্কেট শেয়ার শাহ সিমেন্টের আছে। প্রথম পর্যায়ে দেখা যাবে এই দুটা মার্জারের কারণে প্রথম 1-2 ইয়ারের মধ্যে ওরা 2 নাম্বার এবং 3-4 বছরের মধ্যে নাম্বার 1 হয়ে যাবে। এবং they are the basic producer র মেটেরিয়াল, একমাত্র তারাই শুধুমাত্র যারা আপনার র মেটেরিয়ালটা তৈরি করতে পারে। এই যে একটা পজিটিভ দিক। আর একটা দিক হচ্ছে 11 কোটি সামথিং, মানে বাংলাদেশি টাকায় প্রায় 900 কত কোটি টাকা আজকে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে দিয়েছে 945। হ্যাঁ, এই যে এত বড় ইনভেস্টমেন্ট, মানে 11 কোটি ডলারের উপরে লাফার্জের ম্যানেজমেন্ট চিন্তা করেছে, নিশ্চয়ই বাংলাদেশের প্রসপেক্ট দেখেছে। স্পেশালি ইনফ্রাস্ট্রাকচার, আপনি পদ্মা সেতু বলেন, টানেল বলেন, চীনের সাথে যে $12 বিলিয়ন হয়েছে, তার মানে হচ্ছে আমাদের দেশের প্রতি একটা বড় ধরনের আস্থা তারা দেখিয়েছে। না হলে কিন্তু দেখা যেত যে মার্চ করে ফেললে হতো কি প্রবলেম হয়ে যেত, এটা একটা পেইড আপ এখনই লাফার্জ অনেক বড়, সেটার থেকে বিনিয়োগকারীরা লং টার্মে কোনো সুবিধা পেত না। তার মানে আমরা কিন্তু একটা পজিটিভ দিক দেখছি। আর আপনাদের মিটিংটায় বহু বছর পর অর্থমন্ত্রীর যেই ছবিগুলি বের হয়েছে, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে মিটিংটা না অনেক পজিটিভ, মানে এই একটা জিনিস। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা কিন্তু একটা মানে অনেক দুঃসময় 10-এর পরে কাটিয়ে উঠে 16 সালটাকে আমি বলবো এটা মুভমেন্ট, 17, 18, 19 আমরা একটা ভালো মার্কেট আশা করছি। আরেকটা জিনিস হচ্ছে যে ফান্ডটা সরাসরি ফান্ড না দিয়ে আমরা যেটা বলছি, বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু হিউজ টাকা আছে। বাংলাদেশ ব্যাংক যদি 2 বা 3 বিলিয়ন ডলারের টাকা আইসিবিকে দিয়ে দেয় ফরেন কারেন্সিতে 2%, 1% লোনে, এখন আইসিবি কিন্তু ঠিকঠাক মতো ইনভেস্ট করে দেখা যাচ্ছে আইসিবি যতগুলি ইনভেস্ট করেছে তাতে তাদের একটা ইল্ড থাকে 15 to 20%। তার মানে এই টাকাটাও শোধ দিতে পারবে এবং দেশেরও একটা উপকার হবে। এটি কিন্তু অনেক দেশে অনেক সময় করে, মানে সরাসরি তো আর বাংলাদেশ ব্যাংক ইনভেস্ট করতে পারে না, বাংলাদেশ ব্যাংক আইসিবিকে একটা ধরেন ফান্ড দিয়ে দিল। না, আপনাকে ইউ আর টকিং অ্যাবাউট দি স্টেবল মার্কেট, এটা নিয়ে আমি একটুখানি আগে একটা আপনাকে বলেন, এটা নিয়ে আমরা কথাটা যখন আমি প্রস্তাব দিয়েছি পরে উনি আমাকে বললেন যে তুমি আমাকে একটা পেপার দাও, ডিটেলস হাউ ইট টু অপারেট, কে অপারেট করবে, কিভাবে অপারেট করবে। এখানে এই কথাটা আইসিবির কথাটা যেখানে আসলেন, সেখানে এই কথাটা আসছিল যে আমি বলছি যে আইসিবি কে দিয়ে তো আপনি চেষ্টা করেছেন যে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রণোদনাগুলো তেমন কোনো এফেক্ট বাজারে তেমন করতে পারেনি। কাজে এটাকে নতুনভাবে, এই ফান্ডটাকে নতুনভাবে আনা যায় কিনা বা নতুন কিছু একটা করে, তখন উনি লিখিত একটা কাগজ চেয়েছেন এবং প্রস্তাবটা ডিটেইলস খুবই পজিটিভ। আমি আইসিবির কথা কিন্তু বলিনি, আমি বলছি বাংলাদেশ ব্যাংক একটা বড় 2 বা 3 বিলিয়ন ডলার দিয়ে দিলে আইসিবি যেহেতু গভর্নমেন্ট ফান্ড ম্যানেজার, বাংলাদেশ ব্যাংক তো আর বেসরকারিকে অনেক সময় দিতে কষ্ট পায়, মানে ওরা দেখা যাচ্ছে যে
বাংলাদেশ সরকারও কিন্তু আইসিবি কে বিভিন্ন সময় যে মার্কেট ভালো হওয়ার আগে 2-3 ভাগে কিন্তু আইসিবি কে আলাদা টাকা দিয়েছে, Support দিতে চেষ্টা করেছে। হ্যাঁ সাপোর্ট দিয়েছে, মানে কি লোন দিয়েছে, সফট লোন, পরবর্তীতে ফিরে আনে। আমাদের এখন যেটা সবচেয়ে বড় দরকারি হচ্ছে, যেমন ধরেন আপনার যে শেভরন বেচতে চায় $2 বিলিয়ন, এটা কিন্তু যদি গভর্নমেন্ট কিনে নিয়ে $1 বিলিয়ন আবার মার্কেটে ছেড়ে দেয়, তাহলে কিন্তু দেখবেন মার্কেটের আবার আরো market বেড়ে যায়। হচ্ছে, মানে আপনাদের এখন একটা গতিশীল নেতৃত্ব আপনারা পেয়েছেন, আপনাদের যে অ্যাসোসিয়েশনটা অর্থমন্ত্রীর সাথে, এবং আপনারা প্রত্যেকেই কিন্তু এই মার্কেটের অনেক দিনের পুরনো লোক। এখন আপনারা যদি এটাকে পজিটিভলি নেন, আরেকটা জিনিস বলবো, ঢাকা স্টক এক্সচেঞ্জের নেতৃত্ব যেটাই হোক, ডিমিউচুয়ালাইজেশনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জ তো আর ওভাবে কাজ করবে না। আপনারা যদি আগামীতে অ্যাটলিস্ট 2-3টা ভালো সরকারি কোম্পানি এবং 2-3টা মাল্টিন্যাশনাল কোম্পানি ব্রোকার অ্যাসোসিয়েশন থেকে চেষ্টা করেন, এবং এটা যদি সফল হন, তাহলে কিন্তু আমাদের টোটাল মার্কেটের চেহারা কেন আমি বলছি যে শুধুমাত্র গ্রামীণ ফোন লিস্টেড হওয়ার পরেই কিন্তু আমাদের মার্কেট একটা গতিশীলতা পেয়েছিল, সারা ওয়ার্ল্ডে জেনেছিল যে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি লিস্টিং হতে যাচ্ছে। তো এরকম আর কি, আমি আশা করব যে আপনারা আরো গতিশীল হবেন, এবং মার্কেট তো ধন্যবাদ বিপ্লব, আপনাকে ধন্যবাদ। আমি ওনার সাথে একটু সাপ্লিমেন্ট করি বিপ্লব ভাই। আমাদের ডিবিএ তে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি, তার মধ্যে একটা কিন্তু হচ্ছে যে মার্কেটটাকে সমৃদ্ধ করা, মার্কেটটার ডেপথ বাড়ানো। এটার অংশ হিসেবে আমরা চাই যে ভালো ভালো কোম্পানি, যেমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসুক। এবং মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমরা যখন কথা বলেছি, আমরা কিন্তু তাকে এটাও স্মরণ করিয়েছি যে মানে 26টা গভর্নমেন্ট শেয়ার যেটা আসার কথা ছিল, এবং যেগুলো মার্কেটে আছে অল্প পরিমাণে, টেস্কো, তিতাস সে মতন আরও অনেক ভালো ভালো কোম্পানি আছে, যে এই কোম্পানিগুলো আরও কিছুটা পোর্শন যদি ছাড়তেন। কিন্তু এগুলো ছাড়ার আগেও আবার আমাদের অনেকগুলো কাজ করতে হবে, যেমন সমন্বয় করা রেগুলেটরি বডির সাথে। বিইআরসি যে গতবার যেটা করেছে, এইভাবে করা যাবে না। এই সমন্বয়গুলো করে তারপরে কিন্তু মানে গভর্নমেন্ট শেয়ারগুলো বাজারে আসতে হবে, কারণ আমাদের অনেক বিনিয়োগকারীরাই কিন্তু গভর্নমেন্ট শেয়ার বিমুখ হয়ে গেছে অলরেডি তিতাসের ঘটনাটার পর। আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি। তো যাই হোক, গভর্নমেন্ট শেয়ার আসুক, ভালো ভালো শেয়ার আসুক আমরা চাই, এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোও আমরা চাই। আপনাদের সবাইকে জানাই যে ডিবিএ থেকে আমরা মার্কেট সমৃদ্ধকরণ যেই কাজগুলো করছি, মার্কেটটাকে বড় করার জন্য, ডেপথ বাড়ানোর জন্য এবং মার্কেট ডেভেলপমেন্টের জন্য, সেখানে দুইটা পার্ট। একটা হচ্ছে যে ভালো ভালো কোম্পানির শেয়ারগুলো আনা, এটার জন্য প্রয়োজনে আমরা একটা টিম করেছি, ওখানে যাবে তারা, দরকার হলে তারা পার্সোনালি যাবে, গভর্নমেন্ট লেভেলে আলোচনা করবে তাদেরকে। এবং এইটা কিন্তু আমরা একসাথে করব, আমরা ডিবিএ, ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন, বোর্ড, এবং প্রয়োজনে আমরা বিএসসিসির সাহায্যও কামনা করব, সাহায্য সহযোগিতা চাইব। আমরা সবাই মিলেই এটা চাইব, সবাই মিলেই এটা করব। আরেকটা হচ্ছে যে ফিনান্সিয়ালি লিটারেট করা আমাদের যারা ব্রোকারেজ হাউস আছে, এটা হচ্ছে যে ঢাকার বাইরে, প্রয়োজনে ঢাকার বাইরেও যেখানে কনসেন্ট্রেশন বেশি বলতে যেখানে ব্রোকারেজ হাউস বেশি এবং বিনিয়োগকারী বেশি, এটার ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটার ইয়েটা হচ্ছে যে আমাদের ব্রোকারেজ হাউস যারা আছে তাদেরকে মানে ফিনান্সিয়াল লিটারেসির আওতায় আনা। আপনি জানেন যে আমাদের দেশের কিন্তু ওই পরিমাণে শিক্ষিত, কিন্তু ফিনান্সিয়াল লিটারেসিতে ওই পরিমাণ জ্ঞান সবার নাই। তো আমরা চাই যে যারা ইনভেস্ট করবে তারা কিছুটা জেনে বুঝে করুক, শুনে মানে তারা পড়াশোনা করুক এই বিষয়টার উপরে, জানুক একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে কোম্পানি ইনস অ্যান্ড আউটস কি আছে তারা দেখে শুনে বিনিয়োগ করুক। ধন্যবাদ। আপনাদের অনেকগুলো প্রোগ্রামের মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি একটা প্রোগ্রাম যেটা নিয়ে আলোচনা করতেছিলেন, আপনারা অনেকগুলো প্রোগ্রাম নিয়েছেন। এর মধ্যে মানে ডিবিএ মানে এইবার যেভাবে মুভ করতে চাচ্ছে, মানে সেটা হচ্ছে যে মার্কেট ডেপথ বাড়াতে চায়, ডিবিএ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চায়, হোল বাংলাদেশে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবে, এবং এই ফাইন্যান্সিয়াল লিটারেসি যে কথাটা আসলো, এবং এটা বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী আগামী মাসে যে কোনো সময় এটা উদ্বোধন করবেন, এবং এটা উদ্বোধনের পরেই এটা সারা দেশব্যাপী একটা আলোড়ন হবে ফাইন্যান্সিয়াল লিটারেসি। এখানে একটু আমার একটা বক্তব্য আছে যে আমরা ডিএসসি এবং এসএসসি কিন্তু অনেক ফাইন্যান্সিয়াল লিটারেসির কাজ করেছিল, কিন্তু বড় ধরনের প্রবলেম হয়ে গেছে যে ধরেন এই সম্পৃক্ততা শুধু অ্যাকাডেমিশিয়ানদের দিয়ে যদি করায়, প্রবলেম হচ্ছে বিনিয়োগকারীরা আমাকে যেটা বলেছে তাদের কাছে এটা সহজবোধ্য হয় না। মানে আগামীতে যেটা হবে যে আপনারা সরাসরি বা যাদের বিনিয়োগকারীরা যাদের বুঝে, মানে সিম্পলি যারা এক্সপ্লেইন করতে পারে, মানে একদম কঠিন তাত্ত্বিক এনে প্রবলেম হচ্ছে কি তারা তাদের ভাষাটাও বুঝতে পারে না, ইনফ্যাক্ট আসলে কি বলতে চাচ্ছে। দিনের শেষে কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যাক্ট কিন্তু এই মানে সচেতনমূলক প্রোগ্রাম প্রায় 10 বছর ধরে চলছে, কিন্তু বেনিফিট কিন্তু সেরকম হচ্ছে না। কারণ
যদি ধরেন আপনি বলেন, মুন্নিয়াপা বলেন, লালি ভাই আছেন, বা যারা আসলে এই মার্কেটেও আছে, নলেজও আছে, মানে অভিজ্ঞতা এবং প্র্যাকটিক্যাল এবং নলেজ দুটার সমন্বয়ে যারা আছেন, এই ধরনের লোকদের যদি অন্তত, হ্যাঁ অ্যাকাডেমিশিয়ানরা থাকবেন, কিন্তু একটা পার্টে যাতে যারা থাকে, যারা মানুষকে সহজ করে, ওই অ্যাকাডেমিশিয়ানই যেটা বললেন সেটি সহজ করে যদি বুঝিয়ে দিতে পারে, তাহলে দেখা যাবে এটি অনেক বেশি ফলপ্রসূ হবে। সারা ওয়ার্ল্ডে এটাই হয়, অ্যাকাডেমিশিয়ান একটা পার্ট নিল, পরে দুটা পার্ট উনি কি বললেন এটা টোটাল ব্যাখ্যা করে দিয়ে মনে হতে পারে। আমি একটু বলি ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে যে অনেক সময় উনি যেটা বলেছে যে একাডেমিশিয়ানরা অনেক টেকনিক্যাল টার্ম ইউজ করে, যেটা আমাদের বিনিয়োগকারীদের জন্য কাছে দুর্বোধ্য বলে দুর্বোধ্য মনে হয় যে পি এটা কি জিনিস, ইপিএস এটা কি, আবার মানে ইপিএসটা বুঝে পি কি, কিংবা কিছু কিছু টার্ম আছে ক্যালকুলেশনটা কেমনে করতে হয়, ক্যালকুলেশনটা কিভাবে করে। যেমন আপনি আমি একটা জানি যে আপনার বাড়ছে, ইন্ডেক্স বাড়ছে, তো বলছিল যে কিছু বিনিয়োগকারীরা বলছিল যে আপনার ইন্ডেক্সটা চেঞ্জ করেন না কেন, তাহলে তো মার্কেটটা ঠিক হয়। আসলে কিন্তু ইন্ডেক্সের সাথে মার্কেটের কোনো সম্পর্ক নাই এখানে, ওইভাবে না। উনি যেটা মিন করেছে, না উনি যেটা মিন করেছে ওরকম কিন্তু কিছু নাই। আরেকটা যেটা হয়েছে যে একদমই চেঞ্জ হচ্ছে না তা কিন্তু না, একদমই উপকারে আসছে না ফিনান্সিয়াল লিটারেসিটা, হচ্ছে হয়তো খুব অল্প পরিমাণে হচ্ছে। আমি যেটা কথা বলছিলাম, আমি একটু বলি বিপ্লব ভাই, যে এখানে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পাঠ্যপুস্তকে ইনক্লুড করা এই শেয়ার বাজার নিয়ে একটা চ্যাপ্টার থাকবে ক্লাস 8-এ সম্ভবত। তাই যদি হয় তাহলে কিন্তু মাস পিপল কিন্তু জানবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু তারা জানবে যে শেয়ার বাজারটা এক্স্যাক্টলি কি জিনিস, এখানে কিভাবে ইনভেস্ট করবে। আমার মনে হয় যে এটা সাংঘাতিক ভালো একটা পদক্ষেপ, এবং ক্লাস 8-এ কিন্তু এটা অ্যাড করা যায়, কারণ ক্লাস 8-এর ছেলেমেয়েরা অনেক কিছু জানে, এবং বর্তমান যদি আপনি বাচ্চাদের দেখেন, ওরা আমাদের থেকে অনেক বেশি ট্যালেন্ট, ওদের ক্যাপচার করার ক্যাপাসিটি অনেক বেশি। তো ক্লাস 8-এ যদি স্কুল লেভেলে যদি দিয়ে দেওয়া যায় শেয়ার বাজার, কারণ আমাদের দেশে আপনি দেখেন আমরা 16 কোটি মানুষ, সেখানে কিন্তু মাত্র 33 লাখ বিনিয়োগকারী আছে কাগজে কলমে। সেখান থেকে যদি আমরা দেখি মাত্র 5 থেকে 6 লাখ বিনিয়োগকারী আছে যারা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করে, বাকি সবাই আইপিওতে ইনভেস্ট করার জন্য, লটারিতে পার্টিসিপেট করার জন্য তারা বিও অ্যাকাউন্ট করে রেখেছে। সো যখন আপনার ক্লাস 8-এ যদি এটা হয়, মানুষ যখন জানবে যে একটা বাজার, ক্যাপিটাল মার্কেট আছে, এখানে ইনভেস্ট করা যায় এবং সিকিউরড হয়, তার আগে আমাদের যে কাজগুলো করতে হবে, যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, আমরা সবসময় বলে যাচ্ছি, সবসময় কাজ করছি, বিএসসিসি আমাদের সাথে কাজ করছে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা ডে বাই ডে বাড়ছে, কিন্তু আরও বাড়াতে হবে। আপনি দেখেন যে উন্নত দেশগুলোতে দেখেন ওরা কেউ না কেউ কোনো একটা পোর্শন রেখে দেয় যে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য, কিন্তু আমাদের দেশে কিন্তু ওইভাবে আসছে না। একটা মানে কথিত আছে, রাজা শাসন করে রাজ্য, আর রাজাকে শাসন করে রানী, এবং সেইভাবেই আমাদের সেই সঞ্চয়টা আমাদের মহিলাদের কাছেই বোধহয় সবচেয়ে বেশি থাকে। মহিলারাই বোধহয় তার ইনসিকিউরিটিকে মিনিমাইজ করার জন্য সঞ্চয়টা ওনাদের হাতে থাকে। সেই মহিলারা আমাদের পুঁজিবাজারে কিভাবে বিনিয়োগ করছে একটু আলোচনায় আসতে চাই। সেটা হচ্ছে, ধন্যবাদ আপনাকে মুস্তাক ভাই। আমি বলতে চাচ্ছিলাম যে মহিলারা কিন্তু সাংঘাতিক ধৈর্যশীলা। আপনি দেখেন যে পৃথিবীতে আপনি যদি দেখেন অনেক দেশে কিন্তু অনেক বড় বড় ইনভেস্টর হচ্ছে মহিলা। তার একটা কারণ, এবং মহিলারা নর্মালি দেখা যায় যে মহিলারা যদি ইনভেস্ট করে, সিরিয়াসলি ইনভেস্ট করে, তারা কিন্তু ভালো করে, কারণ তারা হচ্ছে ধৈর্যশীলা। এখন পুরুষরা বলবে আমাদের কি ধৈর্য নাই, কিন্তু না, সেটা না। নর্মালি কিছু কিছু জিনিস আছে যে আল্লাহ প্রদত্ত, প্রকৃতি প্রদত্ত। মহিলারা ধৈর্যশীলা, মহিলাদের পেশেন্স বেশি। ওনারা যদি দেখে শুনে বুঝে ভালো শেয়ারটাতে বিনিয়োগ করে, ওনারা কিন্তু ধরে রাখতে পারে। আর পুরুষরা হয় কি যে না, সেল করে দিই, তাদের ধৈর্যটা একটু কম। আবার সময়েও, মানে যখন খারাপ মার্কেট থাকে তখনও কিন্তু এটা কাজ করে। আমি যে জিনিসটা বলবো মহিলা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে, যে আপনি যেটা বলেছেন, মহিলারাই কিন্তু চিন্তা করে যে ইন দ্য লং রান আমাদের কি করতে হবে, একটা সঞ্চয় থাকা উচিত একটা ফ্যামিলিতে। ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু এটা ভাবে না, স্পেশালি ইয়াং লাইফে তো একদমই ভাবে না। তো মহিলারা কি করে, এই টাকাটা বাঁচিয়ে তারা গয়না কিনতো। আমাদের আগের যুগে যেমন আমাদের নানি দাদি, তারা চিন্তা করতো যে এটা দুঃসময়ের জন্য সঞ্চয় করে রাখি, কিংবা ধরেন আরও অনেকের টাকা আছে যে আলমারির ভাজে কিংবা ব্যাংকে রেখে দিচ্ছে। ব্যাংকে তো এখন এফডিআর এর রেটও কিন্তু অনেক কমে গেছে। আমি এখন যদি এই ব্যাপারটার সময় আমি একটু ব্যাখ্যা দিব আপনাকে, যে আলমারির ভাজে টাকা রাখা এবং গয়না কিনা, এটা যে আনইউটিলাইজ মানি, যে কোনোদিন কোনো প্রোডাক্ট আনে না, এটা দেশের জন্য কোনো প্রোডাক্ট
বই আনে না এবং অনেক সময় দেখা যায় যেটা খোয়া যায়, চুরি হয়ে যায়। নট অনলি দ্যাট আপনার ভ্যালু কমে যাচ্ছে তো, ভ্যালু কমে কারণ যাচ্ছে, প্রতি বছর ইনফ্লেশনে হ্যাঁ। কমে যাচ্ছে। আরেকটা যেটা হচ্ছে যে সোনার গয়না যখন কিনে মহিলারা, সেই গয়না কিন্তু গয়না কিনবে না আমি এটা বলছি না, অবশ্যই কিনবে। গয়নার মধ্যে একটা এটা স্মৃতি থাকে, একটা শখ থাকে, সৌন্দর্যের ব্যাপার আছে, সৌন্দর্য সাজগোজের ব্যাপার আছে, অবশ্যই কিনবে। কিন্তু এই যে উদ্বৃত্ত মানিটা তারা রাখবে, সেই টাকাটা যদি ভালো কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে, ভালো কোনো কোম্পানি আমি বলছি স্পেসিফিক্যালি, এবং একটা সময় ইনভেস্ট করবে যেই সময় দামটা রিজনেবল প্রাইস হবে, মানে দামটা মনে করতে হবে যে এটা রিজনেবল, ওই শেয়ারের জন্য ঠিক আছে, ওই সময় যদি ইনভেস্ট করে তাহলে কিন্তু ইন দ্য লং রান এটা একটা ভালো প্রফিট তারা পেতে পারে। আমি বলবো যে অনেক বাবারা মেয়ের জন্য গয়না কিনে, অনেক বাবারা যে আমার মেয়ে হয়েছে ওর জন্য গয়না কিনে রাখে, মেয়ের বিয়ে দিতে হবে। আমি বলবো যে এগুলো ক্ষেত্রে যদি তারা কোনো ভালো, মেয়ের জন্য যেটা সঞ্চয় করবে কিংবা ছেলের জন্য যেটা সঞ্চয় করবে, সেটা যদি কোনো ভালো কোম্পানির শেয়ার কিনে রাখে, শেয়ার কিনলে একটা সুবিধা কি যখন তখন কিন্তু সে বিক্রি করতে পারছে। আপনার কথাতে আমি একটা বলে যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদিও আমার মিডিয়াতে বলা উচিত না, সেটা বলে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, আমি ওর নামে শেয়ার কিনে যে শেয়ার বিক্রি করে। এক্স্যাক্টলি শেয়ার বিক্রি করবে, শেয়ার থাকবে, দরকার হলে প্রয়োজনে আমরা তো মেয়েদেরকে শিক্ষিত বানাচ্ছি, এখন কিন্তু ওই জিনিসটা নাই, ম্যাক্সিমাম চলে গেছে যে 18 বছর হবে বিয়ে দিয়ে দিব, এটা কিন্তু শিক্ষিত বাবা মার মধ্যে নাই যে এই জিনিসটা। এখন হয়েছে যে না, মেয়েকে ছেলের সমান শিক্ষিত বানাতে হবে, এই একটা জিনিস আমাদের মধ্যে আছে। তার সাথে যদি আমরা মেয়েকে অনেক বেশি অর্নামেন্টস না দিয়ে যদি শেয়ার দিয়ে দিই, অসুবিধা কোথায়? মেয়ের ভবিষ্যৎ সিকিউরিটির জন্য আরো বেটার, হ্যাঁ, এবং মেয়েটাও আপনার নিজে একটা কনফিডেন্স। ধরেন যদি কেউ 5-7 বছর আগে রেনেটা বা স্কয়ার ফার্মাতে আমি অক্সিজেন অনেক ভালো ভালো শেয়ার কিনে রেখেছি, আপনি ওইভাবে নাম বলেন না। আজকে মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যে লাফার্জের যে দাম, এটি যদি যখন এটা সেটেল হবে, এটা 5-7 বছর পর সবাই চিন্তা করতে পারছে যখন তার অপারেশন গ্রোথ হবে, হবে এরকম রেটে তো থাকবে না, মানে ভালো শেয়ার না। আমি একটা শেয়ার সামনে আসছে বলে বলছি, আমরা তো কেউ কোনো শেয়ার কিনতে সাজেস্ট করছি না, মানে আগের 5 বছরে বলেছে যে যারা রেনেটা, তারপরে আপনি সালেও যারা মাল্টিন্যাশনাল কোম্পানি আর লোকাল কোম্পানির মধ্যে রেনেটা, স্কয়ার বা অলিম্পিকে বিনিয়োগ করেছিল, তারা তো লস হয়নি, উল্টা আজকেও 300 থেকে 700% গ্রোথ আছে। জিনিসগুলি হচ্ছে এইটাই, ক্যাপিটাল মার্কেটের বিউটি হচ্ছে আপনি যদি সত্যিকার অর্থে ইনভেস্ট করতে পারেন, এটাই কিন্তু লিটারেসি প্রোগ্রামে যাবে। যেমন লিটারেসি প্রোগ্রামে আরেকটা জিনিস যেটি বাংলাদেশে নেই, অন্য দেশে আছে, সফল লোককে নিয়ে আসে। যেমন আমি একজন ব্রোকারকে চিনি, তার নাম বলছি না, উনি মাত্র 12 লাখ টাকা 2001 সালে রেনেটা কিনেছিল, সেইটার আজকের ভ্যালু 66 কোটি টাকা, উনি আজও বেচেননি। মানে এইটাই হচ্ছে। কিন্তু এই গল্পগুলি কিন্তু ইন্ডিয়ায় একদম পোডিয়ামে দাঁড়িয়ে ইন্ডিয়া যখন ইনভেস্টর সামিট করে এরকম 100 জনকে নিয়ে আসে, মানে বদলে যাওয়ার গল্প না বললে কিন্তু মানুষকে ওই কঠিন গল্প বললে আসলে আমি কত টাকা বিনিয়োগ করলে কি হচ্ছে। যেমন জমির গল্প বসুন্ধরা কি বলে যে আপনারা যারা 1999-98 সালে 1 লাখ টাকা কাঠা কিনেছিলেন, এখন 1 কাঠার দাম 2 কোটি টাকা, তার মানে 200 গুণ বেড়েছে। গল্প কিন্তু প্রতিদিন পেপারে ছাপা হচ্ছে, কিন্তু শেয়ারের পজিটিভ নিউজ না এসে আসছে 2010 সালে কে কত করছে। এইটাই আমাদের সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে যে আমাদের দেশের মিডিয়াতে শুধুমাত্র স্যাড নিউজগুলো। এই মার্কেট থেকে অন্তত 1 লাখ লোক তাদের বাড়ি করেছে, অ্যাপার্টমেন্ট কিনেছে, গাড়ি কিনেছে, ছেলে মেয়েকে বাইরে টপমোস্ট শিক্ষা দিয়েছে, মিনিমাম 1 লাখ তো হবেই। এই গল্পগুলি মোর দ্যান দ্যাট আমি মিনিমাম ধরছি যে একদম ঢাকা শহরের যে ধানমন্ডি, বনানী, গুলশানের অধিকাংশ অ্যাপার্টমেন্ট শেয়ার মার্কেটের টাকা, এই গল্পগুলি আসে না। এখন গল্প আসে হচ্ছে যে আপনি কি মানে আপনি ধরেন একটা গ্রাম থেকে জমি কিনে এনে সব খুঁয়েছেন। এখন আরেকটা জিনিস আমি বলছি আপনাদের সঙ্গে, বাংলাদেশের মানুষ কিন্তু ব্রোকারদের দ্বারা তত ক্ষতিগ্রস্ত হয়নি, যেটা একটা হয়েছে ইনস্টিটিউশন দ্বারা। মার্জিন রুলটা কিন্তু ইনস্টিটিউশন বেশি চালু করেছিল, এবং এই মার্জিন রুলের কারণে এখনো কিন্তু আমি একটা জিনিস বলবো, অ্যাটলিস্ট 5 বছরের অভিজ্ঞতা ছাড়া কেউকে কিন্তু আসলে লোন, আবারও আমি বলছি সবাইকে, এটি আইনের কথা বলছি না, যারা নতুন বিনিয়োগ করবেন তাদের 5 বছর কোনো লোন ছাড়া আমি ব্যবসা করার আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ করছি। কারণ হচ্ছে আপনার সঞ্চিত মানে 1-2-3 লোন নিয়ে যদি উদ্বৃত্ত অর্থ থাকে, যদি উদ্বৃত্ত অর্থ থাকে, নতুন যারা বিনিয়োগকারী ব্যাংক থেকে কর্জ করে যদি টাকা এনে আপনি বিনিয়োগ করেন, প্রবলেম কি 1:2, তারপর 14% ইন্টারেস্ট। এখন খারাপ মার্কেটে কি 14% ইনকাম করা যায়? তার মানে 28% কোথা থেকে দিবেন? এইভাবেই নেগেটিভ হয়েছে। এক্স্যাক্টলি।
আচ্ছা, আমি যে জিনিসটা বলতে দুইজনকে এই প্রশ্নটা করব। আমাদের দেশে সারা দুনিয়াতে বন্ড মার্কেট জি, জি। ইজ দ্য ওয়ান অফ দ্য একটা পার্ট অফ দ্য সেফেস্ট পিপলের জন্য, কারণ যারা মার্কেটের শেয়ার মার্কেট যেটা বুঝেন, যেমন গ্রোথ বুঝেন না, যেমন উনি বললেন ইপিএস কেমনে ক্যালকুলেট করতে জানে না, পি কেমনে ক্যালকুলেট করতে হয় জানে না, এইসব লোকদের জন্য বন্ড মার্কেট ইজ দ্য সেফেস্ট মার্কেট, সার্বজন সারা বিশ্বব্যাপী এটা পরিচিত। আর আরেকটা শেয়ার মার্কেটের জন্য জরুরি, আমি একটু বলি হ্যাঁ, যদি আমি আপনি- বলে জি, জি। দিচ্ছি, এই বন্ড মার্কেটটা আমাদের দেশে কিন্তু নাই বললেই চলে। চলে, মারও খেয়ে গেছে। ডিবেঞ্চার মার্কেট ছিল একসময়, জি, জি। ডিবেঞ্চার মার্কেটটা বিভিন্ন কারণে মের খেয়ে গেছে। মানে আমাদের মিউচুয়াল ফান্ডটাও সেভাবে কাজ করতে পারে না, অ্যাসেট ম্যানেজার সাহেবরা জি। সেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারে না বা ম্যানেজ করতে পারে না এই ফান্ডটাকে। এখন বন্ড মার্কেট নিয়ে সরকারও সিরিয়াসলি চিন্তা করতেছে, মানে বিসিসি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও সিরিয়াসলি চিন্তা করতেছে। আমরাও চাচ্ছি যে বন্ড মার্কেট দ্যাট শুড বি আ বন্ড মার্কেট ইজ আ মার্কেট। আপনার এই ব্যাপারে এটা আমি বলছি, বিএসসিসি এক সরকারকে একটা বাস্তবসম্মত প্রস্তাব গতকাল আমি পেপারে দেখলাম, যে আজকের পেপারে যে ওনারা পাঠিয়েছেন। মানে এখন ব্যাপারটা হচ্ছে কি, 2010 সাল বা 96 সালে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে বন্ড মার্কেট না থাকায়। ধরেন আপনি 10,000 বা 15,000 কোটি টাকা বড় বড় গ্রুপ লাভ করলো, এই লাভটা তখন তারা করেছে কিছু রিয়েল স্টেটে ঢুকেছে বা অন্য জায়গায় নিয়ে গেছে, কিন্তু বন্ড মার্কেট যদি এক থাকে, সেকেন্ড জি, জি, ধরুন, জি, একজন জি, ভদ্রলোক অবশ্যই, জি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন, উনি অনেকক্ষণ জি, ধরে জি। অপেক্ষা করছেন। আসসালামু জি, ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি জি, বলুন। আমি তাওহিদুল ইসলাম, ঢাকা বাড্ডা থেকে ফোন করছি। জি জি, আলহামদুলিল্লাহ। জি, আসলে এখন আমার প্রশ্ন হলো যে মানে 2010 সালের আগে আমরা অনেক আস্থার মানে শুনছিলাম যে 96 সালের মতো আর হবে না, তারপর অনেক বড় বাবল হয়েছে এবং অনেক বড় পতন হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন আবার যে মানে যেভাবে বাড়তেছে, এটা কি আসলে মানে বেসিকটা ঠিক আছে, বেসটা ঠিক আছে, নাকি অতিরিক্ত বাড়তেছে? আবার এই যে ভাইয়া, ভয়- বুঝতে পারছি আপনার প্রশ্নটা বুঝতে দেখছেন, কিছুক্ষণ জি, আগে আমরা জি। আলোচনা করতেছিলাম এটা, জি, জি, আমি যে আপনাকে যে জিনিসটা আলোচনা জি, করতে, উনি যে- আপনি যদি আমাদের আলোচনাটা শুনেন তাহলে বুঝতে পারবেন। 2010 সালে এক ধরনের ডিবাকল হয়েছে এবং এটাকে গলা চিপে মার্কেট থেকে ফালানো হয়েছে ইচ্ছাকৃতভাবে। আর 2096-তে যেটা হয়েছে সেটা হচ্ছে অন্য বাবল, এটা অন্য জিনিস হয়েছে এবং এটা অজ্ঞতার কারণে হয়েছে, হ্যাঁ না? তো দুই জিনিস। এই যে এখন এই যে আমরা লিটারেসির কথা বলতেছি, আমরা মার্কেটে এই যে জিনিসটা উনি বললেন যে 12,000 শেয়ার, 12,000 15,000 টাকা খাটে আজকে 66 কোটি টাকার মালিক কিভাবে হয়েছে, সেই গল্প তো বললেন উনি। তো আপনাকে একটু দেখে শুনে যদি ইনভেস্ট করেন তাহলে তো আপনার এই ডিবাকল হওয়ার কথা না। আর ডিবাকলের কথা যেটা বললেন সেটা পৃথিবীর অনেক দেশে হয়েছে কিন্তু। আমি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ার 7,000 থেকে 21,000 হয়েছিল, ওটা নেমে নেমে আবার আপনার 14,000-এ নেমেছে, এখন কিন্তু 28,000-এর মতো। বাট প্রবলেম হচ্ছে আমাদের মার্কেট কেন কাম ব্যাক করতে পারেনি একটি বড় কারণ হচ্ছে একটা বন্ড মার্কেট ছিল না। বন্ড মার্কেট থাকলে হয় কি, এখানে যেমন ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, বড় বিনিয়োগকারীরা আছে। বড় বিনিয়োগকারীরা তাদের ফুল ফান্ডটা বন্ডে নিয়ে যায়, আবার যখন মার্কেট একটা রিজনেবল প্রাইস আসে তখন বন্ড থেকে আবার তাতে। equity কিন্তু আসে। বাংলাদেশে বড় প্রবলেম হচ্ছে বন্ড মার্কেট না থাকায় তারা এটা রিয়েল স্টেটে নিয়ে গেছে, অন্য জায়গায় নিয়ে গেছে, ওইখান থেকে তো 5-7 বছর আপনি টাকা বের করতে পারবেন না। রিয়েল স্টেটে টাকা ঢোকানো যত সহজ, আপনি নিজে বের করা জানেন, না বের যত করে, এটা তো লিকুইড মানি না, লিকুইড সোর্স হচ্ছে আইদার বন্ড এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেট আরেকটা বড় ক্ষতি করেছে মিউচুয়াল ফান্ড সেক্টরটা। শেয়ার এর ভ্যালু কমেছে বা তারা খারাপ করেছে সেটা না, সবচেয়ে বড় খারাপ কাজ করেছে মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করে অবসরপ্রাপ্ত, তাদের ক্যাশ ডিভিডেন্ডই প্রত্যাশা, তাদের দিয়েছেন কাগজ। এখন নতুন 2-4 জন যে ভ্যানগার্ড এসেছে বা আরো দুটো, তারা কিন্তু সবসময় ক্যাশ দিচ্ছে, এটা ভালো, এখন একটা পজিটিভ পজিটিভ। কিন্তু এর মধ্যেও 2-4টা পুরনো যেটা আছে, যেমন ধরেন ইয়ারসাইড সাহেব তো তার ফুল ব্যবসায় লস করেছে, কারণ এই কাগজ দিতে দিতে মানুষ এখন তার কিন্তু নতুন ফান্ড লিস্টেড হচ্ছে না। রেসেরও সেম, রেসের 10টা মতো ফান্ড আছে, সব কাগজ, অথচ সাউথ ইস্ট ব্যাংকের যে দুটো আছে, সাউথ ইস্ট ব্যাংক, এনএলআই আর ভ্যানগার্ড, এরা এসেই কিন্তু 9 মাসে ভ্যানগার্ড 7.5% ক্যাশ ডিভিডেন্ড দিলেই মিউচুয়াল ফান্ড ম্যানেজারকে মনে রাখতে হবে টাকাটা তার কাছে না রেখে যারা তাকে বিনিয়োগ করেছে তাদের হাতে লভ্যাংশটুক দিয়ে দিলেই তার আরও অনেক ফান্ড লিস্টেড হবে এবং বাজারেরও ভালো হবে, তার নিজেরও ভালো হবে। তার ফান্ড যত কমে যাবে সে তো একটা ফি পান 1.5%, এর উপরে তো আর কিছু পাবেন না, সুতরাং ফান্ড কমলে দিনের শেষে তারই লস। এটা আমি একটু উনি বলছিলেন, আমি একটু আমাদের যে বিনিয়োগকারী ভাই যে প্রশ্ন করেছিলেন সন্দিহান, অনেকের মধ্যে এই সন্দেহটা আছে, আমি তাদেরকে একটু ক্লিয়ার করি জিনিসটা। 2096-এর যখন শেয়ার বাজার নিয়ে আলোচনা হয়, যখনই আমরা পজিটিভ ট্রেন্ড দেখি, সবসময় কিন্তু 96-কে টেনে আনে এক শ্রেণীর
লোক, এটা আসা হয়তো স্বাভাবিক। এর সাথে যোগ হয়েছে 2010, দুটোই ঠিক আছে, কিন্তু বর্তমান শেয়ার মার্কেট 96-এর সাথে তো তুলনাই চলে না, কারণ 96-এর মার্কেট, শেয়ার মার্কেট, ওটা আসলে কোনো মার্কেটই ছিল না। আমি বলবো কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ছিল না, বিএসইসি ছিল না, ওইভাবে রেগুলেটরি বডি ছিল না, আপনার কাগজে শেয়ার ছিল, কিনা হয়েছে ওই মার্কেটে। আমি 96 নিয়ে কথা বলতে চাই না। 2010-এ যেটা হয়েছে তখনও কিন্তু এত রুলস অ্যান্ড রেগুলেশন ছিল না, এবং অনেকে আছে না বুঝে যারা উল্টাপাল্টা কথা বলে, অনেককে দোষারোপ করে, ব্রোকারদের দোষারোপ করে কিংবা কাউকে দোষারোপ করে। তখন মূল ভুলটা হয়েছিল কিন্তু বাংলাদেশ ব্যাংকের। তারা যখন মার্চেন্ট ব্যাংকে টাকা দিচ্ছিল তখন কিন্তু তারা কেয়ারফুল ছিল না যে কি হতে পারে, কতখানি বুমিং হচ্ছে। তারা যদি একটু কেয়ারফুল হতো তখন মার্কেটটা এত বাবলও হতো না, এত ক্র্যাশও হতো না, এইভাবে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতো না। আর বর্তমান শেয়ার মার্কেটের সাথে 2010-এর শেয়ার মার্কেটের তফাৎ অনেক বেশি, কারণ হচ্ছে 2010-এ এত রুলস অ্যান্ড রেগুলেশন ছিল না, এখন যত আছে এত বেশি স্বচ্ছতা এবং মনিটরিং এত ছিল না, মনিটরিং পলিসি ছিল না। কোনো একটা শেয়ার আপনি কিনছেন, সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভিলেন্স টিম এসে আপনাকে জবাবদিহি করতে হচ্ছে যে আপনি কেন কিনেছেন। আপনি প্রপার তাদেরকে স্যাটিসফাই করতে হবে আপনার আনসার করে, কাগজপত্র দেখিয়ে যে আমি এই কারণে কিনেছি। এটা বিনিয়োগকারীরাও কিন্তু ওইভাবে করতে পারছে না, অনেক বেশি জবাবদিহিতার সম্মুখীন হতে হচ্ছে আমাদের বর্তমান বাজারকে, এবং অনেক বেশি রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এবং ডে বাই ডে, প্রতিনিয়ত নতুন নতুন আপনার পলিসি চেঞ্জ হচ্ছে। এটা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য, যেমন কিছু আগে ডাইরেক্টর সাহেবদের কত পার্সেন্ট শেয়ার রাখতে হবে এরকম কোনো আইন ছিল না, এখন আইন আছে মিনিমাম 2% আবার বোনাস শেয়ার 2 বছর বেঁচে যাবে না, আর বোনাস শেয়ারটা দিয়ে ওনারা বিক্রি করতেন। আমি একটা কথা বলি যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা পাস হয়েছে, এটাতে কিন্তু অডিটর, যে কোম্পানি একটা আসছে যে বলে আসছে, অনেক মিথ্যা তথ্য দিয়ে আসছে, এদের কোনো কিছুর আসার পরে দায় দায়িত্ব ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না। এখন কিন্তু আছে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা পাস হয়েছে, আমরা জানি। আর আমরা কালকেও যেটা কথা বলেছি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে, যে ফিনান্সিয়াল কাউন্সিলটা অতি সত্বর হওয়া উচিত। উনি কিন্তু আমাদেরকে কথা দিয়েছে যে একটা ফোন নেওয়ার জন্য রিকোয়েস্ট আসছে, প্লিজ দর্শক আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে রাজু, আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলেন ভাইয়া। রাজীব, আচ্ছা, আমাদের যে শেয়ার বাজারে বর্তমান যে রুল আছে যে আমরা একটা শেয়ার কিনে আমরা 3 দিন পর সেল করতে পারি, তো এই রুলটা কি আমাদের সেল করতে পারেন? হ্যাঁ, তো এটা কি আমাদের বাংলাদেশের রুল নাকি ইন্টারন্যাশনাল রুল? এটা বাংলাদেশের রুল। তো এটা কি ভবিষ্যতে কি এটা কি চেঞ্জ করার আপনি কি চাচ্ছেন যে যেদিন কিনবেন ডে ট্রেডিং চাচ্ছেন, যেদিন কিনবেন সেদিন বেচতে চান? জি, এটা হয়তো হবে ভবিষ্যতে, শর্টলি হবে না, চিন্তা ভাবনা করা হচ্ছে, এবং আরেকটু আইন কানুন চেঞ্জ করতে হবে। যখন আপনার সমস্ত ব্যাংক অনলাইন হবে, যেমন আপনার কিনলেই টাকা, আমাদের ক্লিয়ারিং কর্পোরেশনটা হয়ে গেলেই, স্টক এক্সচেঞ্জ ক্লিয়ারিং কর্পোরেশনের জন্য সমস্ত কিছু হয়ে গেছে। এখন ওইদিন ভেরি শর্ট টাইম ক্লিয়ারিং কর্পোরেশনটা হয়ে যাবে। ক্লিয়ারিং কর্পোরেশনটা হয়ে গেলেই আপনার শেয়ার যখন তখন কিন্তু এতে কোনো বাধা নেই। আরেকটা জিনিসও আছে যে সমস্ত ব্যাংকগুলো এখনো কিন্তু অনলাইন হয় না, এটাও কিন্তু আমাদের লেনদেনের ক্ষেত্রে যেহেতু ব্যাংকের সাথে কাজ করতে হয়, এটাও একটা বড় ব্যাপার যে ব্যাংকগুলো অনলাইন, যে কথাটা বললো, দেখেন 96 এর লগে 90 কথায় কিন্তু এদেশের অনেকেই তুলনা করেন, অনেকে এইভাবে তুলনা করেন যে বাড়িঘর বিক্রি করে আইসা সব হারাইছে। কেউ কিন্তু আপনাকে উদ্বুদ্ধ করে না বাড়িঘর বিক্রি করে শেয়ার বাজারে আসেন, আবার লোন নিয়ে, আবার লোন নিয়ে হারিয়েছেন। কিন্তু যারা 96 এ হয়েছিল কি যে কথাটা সে আনতেছে, যে মানে পেপার স্ক্রিপ্ট ছিল, হ্যাঁ, আউটপ্রাইস সিস্টেম ছিল, কম্পিউটারাইজড বাংলাদেশ ব্যাংকের ছিল, তারপরে এই কাগজটা কিন্তু আপনি আজকে প্রিন্ট করে ফেলতে পারেন, একই রকম প্রিন্ট করতে পারেন। জাল শেয়ারের, আমি জানি, জাল শেয়ারের বিস্তারিত ছিল, পুরা মতিঝিল ছিল না, এবং মতিঝিলের ওই ইত্তেফাকের অফিস থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত লক্ষ লক্ষ লোক বাজারে। আমি একটা মজার কথা বলি, একটা মিনিট, সেটা হচ্ছে যে তখন আপনি ছিলেন, আমি তখন ছিলাম না মার্কেটে। তারপরে আমি যেটা শুনেছি যে তখন সর্বোচ্চ ট্রেড হয়েছিল 110 কোটি টাকা 96 সালে। তার মানে যতই আপনার অনিয়ম হোক, যত কিছুই হোক, তখন কিন্তু মার্কেটটা এত বিশালও ছিল না। সেটাই মনে বলতে চাচ্ছি, শুনেন, আমি তখন ফরেন ট্রেড করি, আমি ফরেনারদের একমাত্র মানে আমার হাউস করতেছিলাম, তো 900 কোটি টাকা তারা আনছিল, এবং তারা 950 কোটি টাকা বা 1000 কোটি টাকা নিয়ে গেছে, অনলি 101 কোটি টাকা লাভ।
হয়ারেস বলা হয়েছে যে হাজার হাজার কোটি টাকা না, নিয়ে না, এই নিয়ে জিনিসটা গেছে, মানুষের নিয়ে গেছে, যেমন- নিয়ে গেছে। এই যেমন- যাই হোক, এগুলো নিয়ে মানে আমরা তো তিলকে তাল করে ফেলাই অনেক কিছু। তবে একটা জিনিস আমি আপনারা আলোচনায় আনেন যে এই জিনিসগুলো সাধারণ বিনিয়োগকারীদেরকে, সাধারণ মানুষের কাছে মিডিয়ার দায়িত্ব কিন্তু সত্যিকার পিকচারটা এবং তুলে দেওয়া, picture তুলে- এক্সাক্ট পিকচার, কোনো ইয়ে না। আরেকটা জিনিস দেখেন আমি- কালকের আলোচনা আমাদের যে জি, জি। অর্থমন্ত্রীর লোক যে আলোচনা করেছে, জি, জি। আপনি যদি সবগুলি প্রিন্ট মিডিয়া পড়েন এক ধরনের নিউজ জি, পাবেন, জি। ইলেকট্রনিক মিডিয়া পড়েন আরেক আরেক ধরনের ধরনের নিউজ news পাবেন, জি। হ্যাঁ, আর অনলাইন পত্রিকা আছে বললে তাহলে আরেকটা। এক ধরনের নিউজ পাবেন। এই যে ডিফারেন্ট অফ নিউজের যে মানুষ কনফিউজড হয়ে যায়, তাহলে তাহলে কোনটা সত্যি? এটার জন্য যেমন ধরেন এসএসসি একটা মুখপাত্র করেছে, ডিবিএরও কিন্তু একটা মুখপাত্র থাকার দরকার। মানে মুখপাত্র প্রথমে ব্রিফিং করলে এটি কিন্তু একটু সুবিধা হয়। এসএসসি ধরেন যেমন DBA থেকে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ সেটি একটা দরকার। আর আমি আরেকটা কথা বলতে, শুধু বাংলাদেশ ব্যাংক দায়ী না, ওই রকিবুর রহমান সাহেব কিন্তু তখন বারবার বলেছিল 28টা কোম্পানির মধ্যে যদি 10টা কোম্পানিও তখন গভর্নমেন্ট ছেড়ে দিত, তাহলে কিন্তু গভর্নমেন্ট 30-40 হাজার কোটি টাকা Cool down খাতে হয়ে যেত, নিতে cool পারতো, down হয়ে মার্কেট Cool কুল down ডাউন হয়ে হতো। যেত। Cool down। এখন এই এটাও মার্কেটে একটা- কোনো ভয় নেই, শুধু একটা জিনিস বাদে অ্যাটলিস্ট 5 থেকে 7টা বড় বিগ মার্কেট ক্যাপিটালাইজেশন ইনশাআল্লাহ, ভালো ইনশাআল্লাহ, কোম্পানিকে ইনশাআল্লাহ আনতে আসবে। পারলে ইনশাআল্লাহ তখন আসবে। কিন্তু স্ক্রিপ্টলেস আবার একটা কি হতে পারে। ইনশাল্লাহ আসবে। টু মেনি মানে ফান্ড সোর্স লেস ইস্যু থাকলে কিন্তু আবার একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা না, থেকে যায়। কিন্তু 2010-এর সাথে এখনকার মার্কেটে তো অনেক তফাৎ। এখন অনেক মার্কেট তফাৎ, হ্যাঁ। ক্যাপিটালাইজেশন দেখেন অনেক মুন্নি, বেশি, মুন্নি অনেক নতুন এমনই আপনি নতুন আমার সঙ্গে শেয়ার একমত হবেন, এসেছে। জি। একমত হবেন কিনা জানি না। সেটা হচ্ছে যে এই যে 2010 সাল থেকে আমরা বলছিলাম যে 2টা বছর এক্সটেনশন দেন অ্যাডজাস্টমেন্টের, জি, জি। 2টা বছর চাইছিলাম যে 2012 সাল পর্যন্ত অ্যাডজাস্টমেন্টের একটা সুযোগ দেন, ব্যাংকগুলো তার এক্সপোজারকে ইয়ে করবে। দেওয়া হলো না, কথাটা বোঝে। সেই দেওয়া হলো 6 বছর। হ্যাঁ, সেটা কিন্তু তখন যদি করলে- দিত, তখন যদি 2010 সালে অ্যানাউন্স করতো, যে বলে দিত যে 2 বছরের মধ্যে তোমরা মানে ইয়ে করো, ওই যারা ওভার এক্সপোজড আছো এক্সপোজারের মধ্যে আসো, সমন্বয় করো হ্যাঁ, জিনিসটাকে। সমন্বয় করো, তাহলে কিন্তু একটা সফট ল্যান্ডিং, তখন- সফট ল্যান্ডিং হতো। ইভেন দেন 2010-এও যদি এটা টাইমটা একটু এটি- বড় সেটাই- করে সেটাই দিত, বলতেছি, হ্যাঁ, সেটাই। তাহলেও কিন্তু এরকম তখন ক্র্যাশ হচ্ছে কি ল্যান্ডিং ব্যাংকগুলো এক চেটিয়া বেচে শুধুমাত্র যেটুক রেখেছিল সেটি লাগলো 6 বছর। আমার আর সময় নেই, জি। আমাকে ওয়ার্নিং দেওয়া জি, জি, হচ্ছে জি, যে জি। সময় শেষ হয়ে গেছে। জি, জি। আপনাকেও একটা জিনিস বলি, আপনাদের কারো যদি কোনো বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, 30 সেকেন্ডস না 20 সেকেন্ডস। বিনিয়োগকারীদের শুধু একটাই উদ্দেশ্য, দেশের গ্রোথ জিডিপি 7% থেকে 8% হচ্ছে, যেই সব সেক্টর দিয়ে জিডিপির গ্রোথ হচ্ছে সেই সেক্টরে ভালো কোম্পানিতে বিনিয়োগ করুন। ধন্যবাদ। আপনি আমার কথাটা হচ্ছে যে বিনিয়োগকারী যখন বিনিয়োগ করবে টাকা কিন্তু তার, এই জিনিসটা বুঝতে হবে। এবং আপনি অন্যের কথা শুনে না, নিজে বুঝে শুনে, যদি উদ্বৃত্ত অর্থ থাকে তখনই আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন। এবং আরেকটা কথা বলি, একটু লং টার্মের জন্য। লং টার্ম মানে এই না যে আপনি খারাপ শেয়ারে বিনিয়োগ করে লং টার্মের জন্য ওয়েট করলেন, তা না। আপনার ভালো শেয়ার দেখতে হবে, শেয়ারের গ্রোথ দেখতে হবে, দেখে শুনে বুঝে ধন্যবাদ, তারপরে ধন্যবাদ, বিনিয়োগ করবেন। ধন্যবাদ মুন্নি, ধন্যবাদ বিপ্লব, আপনাদের চমৎকার চমৎকার সুন্দর উপদেশের জন্য এবং আলোচনার জন্য। প্রিয় দর্শক, আপনারা অন্তত একটা জিনিস জানতে পেরেছেন সমস্ত আলোচনার থেকে, যে মার্কেট একটা সুন্দর জায়গা এসেছে। মার্কেট এবং আগামী কয়েক বছর সবাই আশাবাদ ব্যক্ত করছেন যে মার্কেট ভালো থাকবে, মার্কেটের স্থিতি থাকবে, মার্কেটের গ্রোথ থাকবে, মার্কেটের বিনিয়োগ বাড়বে এবং বিদেশি বিনিয়োগ আরও আকৃষ্ট হচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে এবং বিদেশি বিনিয়োগকারীরা কোনো রকমের সন্দেহ প্রকাশ করছে না মার্কেট নিয়ে। এবং আপনাদের একটা জিনিস আশ্বাস করতে পারি যে আমাদের দেশের গত যে কোনো সময়ের তুলনায় বিদেশি বিনিয়োগ অনেক বেশি। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীতে আবার দেখা হবে এই আশা নিয়ে আজকের মতো সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।